2-4টা তেল আনি। আমার কাছে টাকা টোকা নেই, কিছু তেল বেচি। আমরা প্রকাশ্যে বিক্রি করি না। 100 লিটার তেল আছে, কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। খুপরি ভাঙানির দোকানেও মিলছে অকটেন ডিজেল। বিভিন্ন জায়গায় অভিযানে জব্দ অবৈধ মজুদ। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহ। জ্বালানি তেল সংকটের প্রভাব কৃষিতে, ব্যয়বহুল হচ্ছে সেচ। সৌর বিদ্যুতে সমাধান খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারকে দ্রুত পরিকল্পিত উদ্যোগ নেয়ার তাগিদ। বাড়ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ। অর্থ বছরের প্রথম 8 মাসে প্রতিশ্রুত ঋণ অনুদানের অর্থ ছাড় কমেছে প্রায় 26%। প্রতিবেদন ইআরডির। বাড়ছে ঋণের আশ্বাস। রোহিঙ্গাদের সংখ্যা বাড়লেও কমছে আন্তর্জাতিক সহায়তা। জটিল হয়ে উঠছে পরিস্থিতি। খাদ্য সহায়তায় আসছে পরিবর্তন। এপ্রিল থেকে 3 ক্যাটাগরিতে রেশন দেবে জাতিসংঘ। এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। দেশে আরেক দফা দাম বাড়ল বাজুস। 22 ক্যারেটের ভরি 2,44,700 টাকা নির্ধারণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। রাজধানীতে খুপরি ঘরে বিক্রি হচ্ছে অকটেন। ভাঙানির দোকানে মিলছে ডিজেল। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জেও যেখানে সেখানে মিলছে জ্বালানি তেল। কালোবাজারি প্রমাণ করে জ্বালানি তেলের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলছেন বিশেষজ্ঞ। মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। আমি মানুষের উপকারের জন্য এটা খারাইছি, তেল পাওয়া গেছে না। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। আমরা পাম্পের রেটের মতো বিক্রি করছি। সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই দৌড়। কিন্তু কেন? ক্যামেরা দেখে এত ভয়ের কারণ কি? রাজধানীর বসিলা এলাকায় রোববার বেলা 12টায় প্রকাশ্যে অকটেন বিক্রি করতে দেখা যায় এই ব্যক্তিকে। ক্যামেরা দেখা মাত্রই তাই তার পালিয়ে যাওয়া। 10 মিনিট পর আবারও দেখা মেলে ওই ব্যক্তির। এবার নিজেকে আড়াল করতে মোটরসাইকেলে চড়ে দ্রুত সটকে পড়েন। বসিলা ব্রিজে ওঠার আগে একটি খুপরি দোকানে অকটেন বিক্রি হয় এমন তথ্য আছে সময় সংবাদের কাছে। সত্যতাও পাওয়া গেল। মুখে মাস্ক পরা এই ব্যক্তিকে প্রায় আধা ঘন্টা অনুসরণ করে সময় সংবাদ। দোকানের ভেতরে আরেকজন ব্যস্ত বড় গ্যালন থেকে পানির বোতলে অকটেন ভরার কাজে। এরই মধ্যে মোটরসাইকেল নিয়ে হাজির ক্রেতা। সময় টিভির উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে তিনিও স্থান ত্যাগ করেন। কোথায় পেলেন এত অকটেন জানতে চাইলে বলেন নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে প্রতিদিন তেল আনার কথা। পাম্প থেকে না খোলা বাজার থেকে? ডিপুর থেকে আনে, এরা তেল ডিপুর থেকে আনে, আমরা হইলে ওনাদের থেকে আনি। আমার এটাতে সংসার চলে। কারণ আমি ভাবলাম আমার কাছে টাকা টোকা নেই, কিছু তেল বেচি, এটার জন্যই টানলাম ভাই। বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চরে গিয়ে দেখা গেল পিকআপ ভ্যানে ডিজেল সরবরাহ করছেন এক দোকানি। এলাকা ভিত্তিকের কিছু আর কি সার্ভিস দেওয়ার জন্য আনছি। এরকম আমরা প্রকাশ্যে বিক্রি করি না। ওরা আনে আরেক জায়গার থেকে, ওরা থার্ড পার্টি, ওরা এসে দেওয়া যায়। এখন আমি তো ওদেরকে ভালো মতো চিনি না। আর কেরানীগঞ্জের জাউলাবাড়ি, বামনসুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ডিজেল। আরেকজনের তেল আপনি কিভাবে রাখেন? আমার কাছে তেল নিত, এখন রাখা গেছে। আর এইটা আপনার? এটা বাস করে আমার ব্যানগারে খেপ মারি না, বুঝে নেওয়ার সময় যে 2-4টা তেল আনি। মোহাম্মদপুর মিরপুর বেড়িবাঁধে ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে ডিজেল। কারো আবার সহজ স্বীকারোক্তি তেল মজুত করার। ডিজেল আছে। শুধু ডিজেল? ডিজেল কত করে বিক্রি হয়? এই যার থেকে যা নিতে পারি। এ তো যে না পাইলে, যারা না পায় তারা আর নেয়। রিজার্ভ কই আপনি দেন না, আপনার তেল কই রিজার্ভ? 100 লিটার তেল আছে, কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। কালোবাজারি ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ। জাহাজ থেকে তেল খালাস হওয়া শুরু করে কনজিউমার পর্যন্ত যে তেলের সাপ্লাই চেন, এই চেনের উপরে শতভাগ যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে এবং সাপ্লাইয়ে যদি স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে কালো বাজার ঠেকানো যাবে না। সেই নিয়ন্ত্রণটা এখনও সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। এটাই তার প্রমাণ যে সব জায়গায় তেলের অলরেডি কালো বাজার এস্টাবলিশড হয়ে গেছে। বাংলাদেশের আইনে মজুতদারির জন্য কঠোর সাজার বিধান রয়েছে। তেল নিয়ে চলছে তেলেস্মাতি, থেমে নেই কালোবাজারিরা। খোলা বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে লুকোচুরি। খুপরি দোকানে মিলছে অকটেন, আর ভাঙারির দোকানে পাওয়া যাচ্ছে ডিজেল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি
বেশ কিছু কর্মসূচিতে সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস, যাচ্ছি তার কাছে। দেখুন, কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম যে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করার পরেই এই দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে এই বৈঠকটি শুরু হয়, যেখানে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত রয়েছেন এবং জ্বালানি বিশেষজ্ঞরাও সেই মিটিংয়ে উপস্থিত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর সঙ্গেই একই মিটিংয়ে এই সভাটিতে কিন্তু শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনও রয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমি যদি একটু বলি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বজুড়ে এই যে জ্বালানি সংকটটি তৈরি হয়েছে তার একটি প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে, সেটি সরকারিভাবে অনেক সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু বলেছেন। তো এই সংকটকালে অথবা এই পরিস্থিতি মোকাবিলার জন্য কি করা যায়, কি করণীয় কি, সেটি নির্ধারণের জন্যই কিন্তু একটি নির্দেশনা দেওয়ার জন্য আজকে এই সভাটি চলছে। আমরা যতটা জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু বিভিন্ন দপ্তরগুলোকে জানানো হয়েছে কি করে জ্বালানি সাশ্রয় করা যায় এবং বিভিন্ন দপ্তরগুলো থেকে, মন্ত্রণালয়গুলো থেকে কিন্তু সরকারের কাছে কিন্তু তাদের সেই প্রস্তাবগুলোর পাঠানো হয়েছে, তাদের কিছু পরামর্শ তারা দিয়েছেন এবং কৌশল নির্ধারণের জন্য তারা কিছু পয়েন্ট নির্ধারণ করেছেন। তারই প্রেক্ষিতে এই সভাটি চলছে। অর্থাৎ জ্বালানি সাশ্রয় করার জন্য কি করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে একটি আলোচনা চলছে, সেই মূল্যটি সমন্বয় করা হবে কিনা সে বিষয়টিও আজকের এই সভায় কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আর শিক্ষামন্ত্রী এই সভাতে রয়েছেন, সেটির একটি বড় কারণ আমরা জানতে পেরেছি যে সারা দেশে শিক্ষা ব্যবস্থা তো অনেক বড় একটি জায়গা জুড়ে, অর্থাৎ সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। একটি আলোচনা উঠেছে যে এই স্কুল কলেজগুলো করোনাকালে বা কোভিডকালে যেভাবে অনলাইনে হয়েছে এই জ্বালানি সাশ্রয়ের জন্য সেরকম একটি অনলাইন পদ্ধতিতে হবে কিনা, অথবা সরকারি ছুটিগুলো বাড়ানো হবে কিনা, এমন একটি আলোচনা কিন্তু চলছে। সব কিছু মিলিয়ে একটি পর্যালোচনা করার জন্য, জ্বালানি মূল্য বাড়ানো হবে কিনা সেটি পর্যালোচনা করার জন্য এবং জ্বালানি সাশ্রয়ের জন্য করণীয় নির্ধারণের জন্য মূলত এই সভাটি চলছে। সভাটি শেষে যখন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা আমাদেরকে সিদ্ধান্তগুলো জানাবেন সেগুলো জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে মূলত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও মার্চ মাসে কাতার, আরব আমিরাত, ওমানের পাশাপাশি বিকল্প দেশ হিসাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে 36টি জাহাজ বোঝাই এলএনজি তেল সংগ্রহ করেছে বাংলাদেশ। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার অভাবে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। শাখত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে যেমন বন্দর ত্যাগ করেছে, তেমনি 3টি খালাসের পাশাপাশি বাকি 3টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে, এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। দেশের চাহিদা বিবেচনায় কোনো রকম জটিলতা কিংবা সময় ক্ষেপণ ছাড়াই এইসব জ্বালানি খালাস করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টম হাউজের এই কর্মকর্তার। সংশ্লিষ্ট যে জাহাজ আছে, এই পণ্য আছে, এগুলো যাতে খুব দ্রুত যাতে খালাস করে দেওয়া হয়, যাতে কোনোভাবে অভ্যন্তরীণ সংকট যাতে না হয়। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুরু হয় বিকল্প দেশের সন্ধান। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে এসে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতোই গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্য ছাড়া আমাদেরকে বিকল্প পথ থেকে আনতে হবে, এটা অবশ্যই ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সচরাচর সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাম্পগুলোতে তেলের জন্য অপেক্ষার চিত্র বদলায়নি। বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুমেল এবং ময়মনসিংহের পুলিশ লাইন্স এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, তেল নিয়ে টানা যে দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু এখনও কাটেনি। আজকেও সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন, যারা তেলে যানবাহন চালান তারা কিন্তু যেই ভোগান্তি এই বেশ কয়েকদিন যাবৎ পোহাচ্ছেন সেটি কিন্তু তাদের চলমান রয়েছে। এই নিয়ে বেশ খুব তারা ঝাড়ছেন। আমরা যার সাথে কথা বলছি সকলেই কিন্তু যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উপর খুব রেগে আছেন। জিজ্ঞেস করলে বলছেন যে এই সংকট কেন সরকার সুনির্দিষ্ট কেন করছে না, ফাইন্ড আউট কেন করছে না, সমাধান কেন খুঁজে বের করার চেষ্টা করছে না। এ বিষয়ে কিন্তু যারা এইখানে যারা তেল নিতে আসছেন সকলেই কথাগুলো বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণে যে তেল পাম্পটি, সেই তেল পাম্পটির যেই লাইন, যারা এই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন সেই লাইনটি বিজয় সরণি সড়ক ধরে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী রেল গেট পার হয়ে গেছে, তারপর কিন্তু লাইন ফুরাচ্ছে না। যেটি বলা যায় যে দীর্ঘ লাইন, কেউ কেউ ভোর 4টা 5টা সারা রাতও এখানে অপেক্ষা করেছেন, মাত্র পাম্পের কাছাকাছি এসছেন। তো 5-6 ঘন্টা অপেক্ষা করার পর তারা তেল নিতে পারছেন। এতে কিছুটা যেরকম তারা স্বস্তি পাচ্ছেন, তবে তারা ক্ষুব্ধ সরকারের যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তাদের উপরে, যে এই সংকট কবে নাগাদ কাটবে এবং কবে নাগাদ আবারও খুব স্বাচ্ছন্দ্যভাবে মানুষ তেল নিতে পারবেন, জ্বালানি নিতে পারবেন এবং তাদের দৈনন্দিন কাজে যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সরকারের পদক্ষেপ নিতে হবে। আপনারা জানেন যে তেল নিয়ে কিন্তু এই যে ভোগান্তি সেটি আজকে নতুন নয়, গেল কয়েক সপ্তাহ যাবতে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা সরকার সংশ্লিষ্ট তারা বলছেন, বিশেষ করে মন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে তেলে কোনো সংকট নেই, জাহাজ যাচ্ছে, তেল প্রচুর পরিমাণে তেল রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই আমরা কোনো পাম্পে আসছি তখনই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, এবং যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যে 2-1টা পাম্প ছাড়া অধিকাংশ পাম্পে কিন্তু ট্যাঙ্ক ফুল করে তেল দেওয়া হচ্ছে না, 300 থেকে 500 টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে। এতে তাদের যে দৈনন্দিন কাজ সেটিতে ব্যাহত হচ্ছে এবং তাদের প্রতিদিনে আসতে হচ্ছে, যার ফলে প্রতিদিনই কিন্তু এই দীর্ঘ লাইন লেগে যাচ্ছে। এবং যারা ভেহিকলস মালিক বা যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যদি তাদের ট্যাঙ্ক ফুল করে দেওয়া হয় তাহলে একজন আজকে নিয়ে যাওয়ার পর আবার 10-12 দিন চলে যাবে, তারপরে আবার আসবেন, এতে সংকটের সমাধান হবে। কিন্তু যেভাবে পরিচালিত হচ্ছে কিছু কিছু পাম্পে বাদে অধিকাংশ পাম্পে যে 200 টাকা 300 টাকা তেল দেওয়া হচ্ছে, এতে আসলে কিছু হচ্ছে না, পুনরায় আবার ভিড় করতে হচ্ছে। এই সংকট সমাধানের জন্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে কাজ করতে হবে। পাশাপাশি তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে অবৈধ তেল উদ্ধার হচ্ছে সেই সিন্ডিকেটকে সরকার প্রতিহত করবেন। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে সেই সিন্ডিকেটের মূল টেনে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানে অব্যাহত রয়েছে। যারা অবৈধ মজুদদার তাদেরকেও ধরা হচ্ছে। তো সব মিলে তেল সংকট সমাধানের জন্য সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে। এই ছিল আসলে তেল বিজয় সরণি তেলের ব্যাপারে সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যাব সেখানে। আমাদেরকে সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। না, আপনারা যেটা বলছেন যে এটা শুধু স্কুল পর্যায়ে এবং ইউনিভার্সিটি পর্যায়ে তো ক্লাস হয় না, আপনি ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি পরে আসেন। রাইট নাও ফেসিং দিস প্রবলেম, ইউনিভার্সিটি তো শিফটিং করতে পারবে মানে কলেজ পর্যায়ে হবে না, এই তো শুধু স্কুল পর্যায়ে না, কি হবে না এটা বলা যাবে না। ওকে, আমরা আলোচনা করছি, ঠিক আছে। আমাদেরকে ভাবতে হবে এই ওয়ার ক্রাইসিস কিভাবে ফেস করি, সেইটা আমরা চিন্তা করছি। হাউ ডু অ্যাড্রেস দিস থিং। এখন স্পেসিফিকলি আপনি প্রশ্ন করছেন, উই আর নট ডিসাইডেড ইয়েট। ওকে, না আপনি বলছেন যে আপনি বিভিন্ন জায়গায় আমি কিছুই বলিনি। ওকে, না আমি কিছু চিন্তা ভাবনা চলছে, আমরা চিন্তা ভাবনা এবং ক্যাবিনেট মিটিং এ প্রশ্ন উঠছে। ডোন্ট পুট মাই ওয়ার্ড থ্রু ইওর মাউথ। না ইটস নট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। জ্বালানি পরিস্থিতির কথা মাথায় রেখে হচ্ছে অনলাইন এবং সশরীর মিলিয়ে ক্লাস করার পরিকল্পনা চলছে। বৃহস্পতিবার স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু যে যানবাহনের চাপ তেল নিতে সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরের যে দীঘারকান্দা এলাকার স্টার ফিলিং স্টেশন, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা বিশেষ করে বাইকার রয়েছেন তাদের একটি বিশাল লাইন, লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে। এই ফিলিং স্টেশন ছাড়িয়েও কিন্তু সামনের রাস্তায়ও দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং তারা যেটি বলছেন যে তারা বেশ
কয়েকটি পাম্প তারা ঘুরে এসেছেন, সেই পাম্পগুলোতে তেল দেওয়া শুরু হয়নি। তারা জানতে পেরেছেন যে এই ফিলিং স্টেশনে অর্থাৎ স্টার ফিলিং স্টেশনে তেল দিচ্ছে, এই কারণে তারা ছুটে এসেছেন। আমরা বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি, টাউন হল, পুলিশ লাইন্স এলাকায়। সেখানে কিছু কিছু ফিলিং স্টেশনে দেখেছি যে অকটেন নাই এমন সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ফিলিং স্টেশনে তেল দেওয়া এখনো শুরু হয়নি এমনটি দেখেছি। এরপর আমরা এই ফিলিং স্টেশনে এসে যে চাপ দেখতে পাচ্ছি, তারা বলছেন যে গত রবিবার 4500 লিটার অকটেন এখানে এসেছে। এরপর তারা তেল দেওয়া শুরু করছেন। তবে এখানে যে বিষয়টি, চাপ বেশি থাকার কারণে সবাইকে 200 থেকে 300 টাকা করে আসলে তেল এই ফিলিং স্টেশনগুলোতে দেওয়া হচ্ছে বলে যারা আছেন তারা জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর জ্বালানি তেলের খবর জানার জন্য। এর মাঝে আমরা সচিবালয়ে যুক্ত হয়েছিলাম, শিক্ষামন্ত্রীর কথা বলছিলেন সেটি শোনার জন্য। আগামী অর্থ বছরের জাতীয় বাজেট সামনে রেখে অংশীজনদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় রাজস্ব ভবনে কথা বলছেন এনবিআর চেয়ারম্যান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেনারেশনের কাছে মিউটেশন হবে, তার আগে ওনাদেরকে এই ইনহেরিটেন্স ট্যাক্সটা পরিশোধ করতে হবে। এইভাবে আমরা নানা রকমের চেষ্টা করব যাতে করে আমাদের ওভারঅল যে রেভিনিউ এটা আমরা বাড়াতে পারি। আর লিকেজ বন্ধ করতে হবে। আমাদের এই কাজটা আমরা শুরু করেছি। আমরা যদি সুশাসন এস্টাবলিশ করতে পারি প্রত্যেকটা জায়গায়, আমরা যদি আমাদের যারা সৎ, দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা আছে তাদেরকে যদি নার্সিং করতে পারি, এনকারেজ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের রেভিনিউ লিকেজটা কমবে এবং আমরা রেভিনিউ কালেকশন বাড়াতে পারবো। আমাদের কাস্টম সাইডে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন। আপনারা দেখেছেন অনেক বছর ধরে আমাদের এনবিআর একটা প্রসেস ছিল যে আমরা সিঙ্গেল উইন্ডো, যেটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এটাকে চালু করতে পারি কিনা। আমরা কিন্তু শুধু চালু না, আমরা এটা কম্পালসারি করে দিয়েছি এবং এটা খুব ভালোভাবে ফাংশন করছে। আমাদের ব্যবসায়ীদের আরেকটা প্রবলেম ছিল, তাদের বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে তাদের প্রচুর ঝামেলা পোহাতে হতো। এটাও আমরা 1 বছর ধরে ট্রায়াল অ্যান্ড এররে রেখেছি। গত জানুয়ারি থেকে আমরা এটা কম্পালসারি করে দিয়েছি যে আমাদের বিশেষ করে গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজ এবং যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা আছে, ডিমড এক্সপোর্টার। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে ঋণ পরিশোধের $94 কোটি ব্যয় করেছে বাংলাদেশ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 10% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে এই সময়ে ঋণ অনুদানের প্রতিশ্রুত 8% বাড়লেও প্রতিশ্রুত ঋণ অনুদানের অর্থ ছাড় কমেছে প্রায় 26%। এই অবস্থায় উপযুক্ত খাতে বিদেশি ঋণের অর্থ ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থ বছরের 8 মাসে বিপুল পরিমাণ রাজস্ব ৭১,০০০ কোটি টাকা ঘাটতির বিপরীতে বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপ। ফেব্রুয়ারি পর্যন্ত গেল 8 মাসে ঋণ বাবদ পরিশোধ করা হয়েছে $১৯৪ কোটি কিছু বেশি, আর সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে $৯৫ কোটি মতো। গত অর্থ বছরের একই সময়ে মোট ব্যয় হয়েছিল $২৬৩ কোটি, অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় 10%। এই সময়ে সব মিলিয়ে $২৪৩ কোটি প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল $২৩৫ কোটি, অর্থাৎ প্রায় 3% বেশি প্রতিশ্রুত অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। প্রতিশ্রুত অর্থ ছাড় বাড়লেও ঋণ অনুদানের অর্থ ছাড় কমেছে 26% মতো। ছাড়ের পরিমাণ এসেছে $305 কোটি। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল $413 কোটি, অর্থাৎ অনুদান বাবদ এসেছে $27 কোটি কিছু কম, আর ঋণ বাবদ এসেছে প্রায় $278 কোটি 62 লাখ। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল $385 কোটি 66 লাখ। যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে, যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয় তার অধিকাংশই বৈদেশিক ঋণ নির্ভর। এই বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্পগুলো থেকে যেন আমি এক্সপেক্টেড রিটার্ন আসে, ইকোনমিক রিটার্ন আসে এবং টাইমলি রিটার্ন আসে, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। গত 8 মাসে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। দেশটি থেকে এসেছে $75 কোটি 51 লাখ, $63 কোটি 60 লাখ ছাড় করে দ্বিতীয় অবস্থানে বিশ্বব্যাংক, আর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দিয়েছে $56 কোটি 61 লাখ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। ট্রাক চালকরা পাম্প থেকে চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় বন্দর থেকে পণ্য পরিবহন করতে পারছেন না। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে বৈশ্বিক মন্দা কাটতে না কাটতেই নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকট নতুন করে অস্থিরতার মুখে ফেলেছে দেশকে। স্বাভাবিক সময় বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 600 থেকে 700 ট্রাক পণ্য পরিবহন হলেও নানান সমস্যার কারণে বর্তমানে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন কমে এসেছে 400 থেকে 500 ট্রাকে। পণ্য পরিবহনকারী ট্রাক চালকরা আমাদেরকে বলছেন যে সরকার পণ্য পরিবহনকারী দূরপাল্লার ট্রাকে তেলের নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 200 থেকে 220 লিটার নির্ধারণ করে থাকলেও তেল পাম্পগুলো নানান অজুহাতে 100 থেকে 150 লিটারের বেশি কোনো তেল দিচ্ছে না। এছাড়াও কোনো পাম্প তেল দিলেও তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। এতে কিন্তু বেনাপোল বন্দর থেকে যে জরুরি পণ্য পরিবহন সেটি কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর থেকে ঢাকা পর্যন্ত একটি পণ্যবাহী ট্রাক পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগলেও বর্তমানে কিন্তু একদিন থেকে 2 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। আপনি জানেন বেনাপোল বন্দর থেকে কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি পণ্য পরিবহনের চাহিদা রয়েছে এই বন্দরটি থেকে। তবে এই তেল সংকটের কারণে কিন্তু বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন আশঙ্কাজনক হারে কমে গেছে। আমরা সকালবেলা বিভিন্ন যে তেল পাম্পগুলো গিয়ে দেখতে পেয়েছি যে দূর দূরান্ত থেকে যে সমস্ত ট্রাক বেনাপোল বন্দর আসছে তারা কিন্তু তেল নিতে পারছে না এবং দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং কোনো তেল পাম্প তাদেরকে তেল দিলেও কিন্তু 100 থেকে 150 লিটারের বেশি তেল দিচ্ছে না। এই কারণে কিন্তু বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি এই বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে তেল সংকটের কারণে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন মারাত্মকভাবে সংকটের মুখে পড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিনা বেনাপোল স্থলবন্দর থেকে। আসন্ন জাতীয় বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রতিষ্ঠানটির আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অবশ্যই বাধ্য হবে তেলের দাম বাড়াতে। জেট ফুয়েলের দাম ইতিমধ্যে বাড়ানো হয়েছে, অন্যগুলো একসময় এটা বাড়বে আমরা মনে করি। বিষয় এই জায়গায় না, বিষয় হলো সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। এইটি হলো বর্তমানে জিও স্ট্র্যাটেজিক কম্পালশন আমরা বলি, ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা আমাদের কাছে একটা আছে। দ্বিতীয় যেটা বলছি সেটা হলো ট্রিপল থ্রেট এই বাজার থেকে আসছে। একটা তো হলো আপনার যে তরল জ্বালানির ব্যাপার, আরেকটা হলো আমার গ্যাস পাওয়ার ক্ষেত্রে আমার যে অসুবিধা, আরেকটা হলো আমার এইগুলি না থাকাতে, তরল জ্বালানি এবং এই গ্যাস না থাকার কারণে আমি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে যে অসুবিধার ভিতরে পড়ছি। সেহেতু আমরা বলছি দেখেন ট্রিপল থ্রেট, একসাথে তিনটা, কিন্তু তরল জ্বালানি, গ্যাস এবং একই সাথে বিদ্যুৎ তৈরি, তিনটাতেই আমার সমস্যার ভিতরে পড়ছি। সেহেতু এই সবগুলোকে মেটানোর জন্য আমার অবশ্যই আরও বেশি আমদানি নির্ভর হতে হবে। সেটা বেশি দামে স্পট পারচেজে এলএনজিতেই যাই, বা আমি অন্য কোথাও থেকে যদি আমি তরল জ্বালানি বেশি দামে আনি এবং সেটা হরমুজ প্রণালী দিয়ে যদি আনতে না পারি, অন্য কোনো খান দিয়ে আমার এটা আনার প্রয়োজন দেখা দেবে, অর্থাৎ এখানে ব্যয় বাড়বে। এই সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি থেকে। আন্তর্জাতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাব যখন বাড়ছে তখন সবচেয়ে বেশি চাপ পড়ছে দেশের কৃষি খাতে। সেচ, জমি তৈরি সহ পুরো কৃষি ব্যবস্থায় তেল ও বিদ্যুতের উপর নির্ভরতা কৃষকদের জন্য হয়ে উঠছে ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন কৃষি খাতকে টিকিয়ে রাখতে বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারই হতে পারে কার্যকর সমাধান। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা যেন স্বাভাবিক চিত্র। আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি তেলের এমন সংকটে বড় প্রভাব পড়েছে ডিজেল নির্ভর কৃষি ব্যবস্থায়। ডিজেল তো পাওয়া যাচ্ছে না, এখন ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল ভাত করে চাষ করতে পারবো না। রোধন লাগা লাগবে আলু বাড়ির, সেই তেল পাইতেছি না, 4-5 দিন থেকে ঘুরে যেতেছি খালি। তেল না পাই তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন কৃষক মানুষ ফসল করব কি দিয়ে? আমরা তো ব্যবসায়িকও না,
5 লিটার করে তেল নিয়ে যাই, 2 দিন 3 দিন পানি সেচে আবার আসি। শুধু ধান আবাদেই দেশে বছরে প্রয়োজন পড়ে প্রায় 10 লাখ টন ডিজেল। এছাড়াও 3.5 লাখ বিদ্যুৎ চালিত সেচ পাম্পে প্রয়োজন পড়ে 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। তবে ডিজেল ও বিদ্যুৎ নির্ভর সেচ ব্যবস্থার বিকল্প সৌরচালিত সেচ প্রযুক্তি হলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে তা প্রসারিত হয়নি। গবেষণা বলছে সৌরবিদ্যুৎ চালিত সেচ যন্ত্রে প্রতি বছর 17,000 টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব। এছাড়াও কৃষিতে খরচ কমবে 1.8 থেকে 3% পর্যন্ত। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটি একটি বিষয় যেটি হয়তো সরকার বিভিন্নভাবে অনেক প্রোগ্রামিত সরকারকে বাস্তবায়ন করতে হয়, সব সেক্টরকে দেখতে হয়। সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। এটি যতটুকু জানি যে বিএডিসি এবং বরেন্দ্র কাজ করছেন, তাদেরই কিন্তু সোলার যে ইরিগেশন ইউনিট সম্প্রসারণ সেটি কিন্তু তাদের প্রকল্প রয়েছে। তার মানে সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনও নির্ভর করে গ্যাস, তেল ও কয়লার উপর। গবেষকদের মতে খরচ ও আমদানি নির্ভরতা কমাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বড় আকারে সোলার পার্ক বসাইতে পারি, যে সমস্ত চরাঞ্চল আছে বা যে সমস্ত অনাবাদি জমি, যে সমস্ত জমিতে আমাদের কোনো কাজ হয় না, সেই সমস্ত জায়গায় আমরা সোলার পার্ক স্থাপন করতে পারি আরও অনেক বেশি। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের তো আমাদের ছাদ আছে, আমাদের তো আর পুরোটুকু ছাদ আমরা ইউজ করি না। দেখা গেল ছাদের আমরা 50% 60% সোলার প্যানেল ইউজ করলাম, বাকি জায়গাটুকু হয়তো বাগান বা কাপড় শুকানোর জন্য আমরা ইউজ করতে পারি। আমাদের যে সমস্ত অফিস আদালত রয়েছে, অফিস আদালতের ছাদগুলোতেও কিন্তু আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি। 2010 সালে সরকারিভাবে সারা দেশে 50,000 সৌরচালিত সেচ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এক যুগের বেশি সময়ে বাস্তবায়ন হয়েছে মাত্র 2223টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ডিএসসির লেনদেনের খবর বিস্তারিত জানাতে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি গতকালকের মতো নিম্নমুখী প্রবণতা, অর্থাৎ প্রধান সূচক, সরিয়া সূচক এবং বাছাইকৃত সূচকের প্রত্যেকটিতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি গতকালকেও ছিল। আজকে সবচেয়ে বেশি কমেছে প্রধান সূচক, অর্থাৎ ডিএসসিএক্স কমেছে 45 পয়েন্ট আর অবস্থান করছে 5184 পয়েন্টে। একই ধরনের প্রবণতা কিন্তু অন্য দুই সূচকে আমরা দেখতে পাচ্ছি। তবে এই যখন পরিস্থিতি 1 ঘন্টা 45 মিনিটের মতন লেনদেন হয়েছে, এখন পর্যন্ত 274 কোটি 27 লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে, যেখানে এই লেনদেনের ভিতরে দাম বেড়েছে 79টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এবং কমেছে 263টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আর অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ার দাম। এই যে লেনদেন হয়েছে তার মাঝে কারা আসলে কোন প্রতিষ্ঠান কত টাকার লেনদেন করেছে, শেয়ার বিক্রি করেছে, সেটি আমরা একটু জেনে নিতে চাই। সবচেয়ে শীর্ষ 5টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত 10 কোটি টাকারও বেশি তাদের শেয়ার বিক্রি করেছে, আর বাকি দুটি প্রতিষ্ঠান অর্থাৎ শীর্ষ 5-এর দুটি প্রতিষ্ঠান 8 কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে। সবচেয়ে বেশি একমি পেস্টিসাইড, তারা এখন পর্যন্ত শেয়ার বিক্রি করেছে 11 কোটি টাকার। তাদের প্রত্যেকের এখন সবশেষ তাদের প্রতিটি শেয়ার 20 টাকায় বিক্রি হচ্ছে। তার পরবর্তী অবস্থান রয়েছে ব্র্যাকব্যাক, তারা প্রত্যেকটি শেয়ার এখন বিক্রি হচ্ছে তাদের 66 টাকায়। আর বাকি যে 3টি প্রতিষ্ঠান আছে, সেলভো, ডোমিনেস এবং সিনো বাংলা, এই 3টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত তারা কিন্তু শীর্ষ যে পরিস্থিতি সেটি কিন্তু তারা ধরে রেখেছে। তো এই ছিল ডিএসসির এখনকার পর্যন্ত যেই সবশেষ আপডেট, সেই আপডেটের পরিস্থিতি এবং এই যে লেনদেনের শীর্ষ যে অবস্থান সেটি কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য প্রতিষ্ঠানের মতন ধরে রেখেছে। এই ছিল এখনকার ডিএসসির সবশেষ খবর। দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩,266 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। মঙ্গলবার সকালে সংগঠনটি জানিয়েছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হচ্ছে 2,44,711 টাকা। নতুন মূল্য তালিকায় 21 ক্যারেটের 2,33,572 টাকা, 18 ক্যারেটের 2,213 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,63,063 টাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের দাম, বাড়ছে রূপার দামও। তবে মূল্যবান ধাতুর বাজারে দাম কমছে প্লাটিনাম ও সিলিকনের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকে, বাড়ছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণের দামও। সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্সের দাম 1.80% বেড়ে দাঁড়িয়েছে $4,558। যদিও মাস ব্যবধানে দাম কমেছে 14.45%। বাড়ছে রূপার দামও। সপ্তাহ ব্যবধানে দাম 1.12% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $72। যদিও মাস ব্যবধানে দাম পড়ে গেছে প্রায় 20%। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে প্লাটিনামের দাম সপ্তাহ ব্যবধানে 0.50% কমে আউন্স প্রতি নেমেছে $1,886। মাস ব্যবধানে কমেছে 18.65%। কমছে সিলিকনের দামও। সপ্তাহ ব্যবধানে দাম 2.57% কমে টন প্রতি নেমেছে $1,205। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 1 এপ্রিল থেকে 3টি ভিন্ন ক্যাটাগরিতে সহায়তা কার্যক্রম চালু করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী ওই সময় বড় আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে আরও প্রায় 30,000 শিশু। এদের মধ্যে 78% নারী ও শিশু এবং প্রায় 12% প্রতিবন্ধী ব্যক্তি। বৈদেশিক সাহায্য যদি না থাকে, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় সীমান্ত যে অপরাধগুলো আছে সেগুলোতে জড়িয়ে যাচ্ছে। ক্যাম্পের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতদিন জনপ্রতি মাসে $12 সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হতো। এবার নতুন ব্যবস্থায় রোহিঙ্গাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। পরিবারের খাদ্য নিরাপত্তা অবস্থা ও সম্ভাব্য খাদ্য ঘাটতির ভিত্তিতে নির্ধারিত হবে সহায়তার পরিমাণ। ফলে 1 এপ্রিল থেকে ভিন্ন ভিন্ন হারে রেশন প্রদান করবে WFP। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানায়, বড় দাতা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে। এ কারণে WFP এখন নিড বেস পদ্ধতিতে সহায়তা দিতে যাচ্ছে। সীমিত সম্পদের মধ্যে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব পরিবারে সক্ষম জনশক্তি আছে তারা বিভিন্ন এজেন্সিতে, NGO-তে ভলান্টিয়ার হিসাবে, পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করে। ক্যাম্পের ভিতরেই ছোটোখাটো দোকান টোকান করে। এরকম ফ্যামিলি তারা UNHCR এর ডাটাবেজের উপর নির্ভর করে এটা করছে। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতারা। তাদের আশঙ্কা, সহায়তা কমে গেলে ক্যাম্পে অপরাধ প্রবণতা বাড়তে পারে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে 33টি ক্যাম্পে অন্তত ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস করছে রোহিঙ্গারা। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়া এলাকার ক্যাম্পগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।